সো ইস্টবেঙ্গলের মাঝমাঠ এই মুহূর্তে তৈরি, তিনজন বিদেশি প্লেয়ার এবং অবশ্যই আপাতত দুজন ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে অস্কার ব্রুজো তিনি আগামী সিজনের প্ল্যানিং করতে পারেন। ক্লাব এখনও অবধি নিখিল প্রভুর পেছনে রয়েছে, ক্লাব থাকবে যতদিন অবধি নিখিল প্রভুর ডিল ওপেন রয়েছে। ইস্টবেঙ্গল চেষ্টা করবে, তার পাশাপাশি কিছু আই লিগ থেকে প্লেয়ারও ইস্টবেঙ্গল ট্র্যাক করে রেখেছে। যদি তারা আসে তারা মেনলি বেঞ্চকে স্ট্রেংথ করবে, বাট হ্যাঁ যদি এক্সেপশনাল পারফরমেন্স দিয়ে দিতে পারে কোচের কাছে তাহলে বলা যায় না কার ভাগ্য কখন খুলে যেতে পারে। কিন্তু হ্যাঁ অবশ্যই তারা যদি আসে তারা বেঞ্চকে স্ট্রেংথ করবে, কিন্তু আপাতত এই পাঁচজনই মেনলি মিডফিল্ডার যারা অলরেডি বলা চলে যে আগামী সিজনের জন্য তৈরি। এবং অবশ্যই যদি নিখিল প্রভু আসে সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গলের ডাইনামিক্স, ইস্টবেঙ্গলের ব্যালেন্স এবং ইস্টবেঙ্গলের মাঝমাঠের শক্তি অনেক গুণ আবারও বেড়ে যাবে। যদিও আজকে এই পাঁচজন মিডফিল্ডারকে নিয়েই মেনলি কথা বলবো, আর আমার ফোকাসে আজকে অন্ততপক্ষে এই তিনজন বিদেশি মিডফিল্ডার যারা ইস্টবেঙ্গলে আগামী সিজনে মাঝমাঠের দায়িত্ব পালন করবে, তাদেরকে কিভাবে ফুল পোটেন্সিয়ালে কোচ ইউজ করতে পারেন এবং কতটা তাদেরকে দেখে স্কেয়ারি বা ডেঞ্জারাস লাগছে বা কতটা ব্যালেন্সড লাগছে, এটা মেন দরকার। স্কেয়ারি বা ডেঞ্জারাস নিয়ে এখানে আমার মনে হয় না যে অন্যান্য ক্লাবের মাথা ব্যথা থাকতে পারে, বাট আমাদের মতো খুব কমন ফুটবল ফ্যান্সদের খুব একটা মাথা ব্যথা রয়েছে। বাট আমরা কোথাও মেনলি ব্যালেন্সটা খুঁজে পাওয়ার চেষ্টা করবো, সেটা নিয়েই কথা বলবো। দেখো ফার্স্ট অফ অল ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে ডেফিনেটলি সৌভিক চক্রবর্তী, দেখো এমন একটা প্লেয়ার যে দীর্ঘদিন ইন্ডিয়ান ফুটবলে রয়েছে, বড় বড় ক্লাবে খেলেছে, মোহনবাগান দিয়ে তার কেরিয়ার শুরু হয়েছিল, তারপর আইএসএলে বহু টিমের হয়ে খেলা, দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই বহু টিমে তার খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। এবং কোথাও যখন ইস্টবেঙ্গলে আসার পর থেকে সৌভিক দায়িত্ব পেয়েছে, সৌভিককে কোথাও একটা রোল দেওয়া হয়েছে, সৌভিককে পার্টিকুলার কোনো মেন প্লেয়ারকে মার্কিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম সময়ে সৌভিক সে কাজটা করেছে। বাট কী হয় যখন তোমার আস্তে আস্তে কেরিয়ার একটু শেষের দিকে যায়, তখন অনেক কটা ম্যাচ এরকম আমরাও দেখেছি যে হ্যাঁ সৌভিক ফাম্বেল করেছে, সৌভিক সেই রিদিমটা ধরে রাখতে পারছে না, বা অন্ততপক্ষে 60-65 মিনিটের পর সৌভিকের সেই স্পিডটা অনেক বেশি আর কাজ করছে না, একটু স্লথ হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে গত সিজনে যখন জিকসন এলো তখন কোথাও ইস্টবেঙ্গল সমর্থকদের মনের মধ্যে একটা জিনিস তৈরি হয়েছিল যে অনেকটা আপগ্রেড হলো, কারণ সৌভিক চক্রবর্তীর থেকে জিকসন এজের ভিত্তিতে যেমন একটা আপগ্রেড, সেরকম বর্তমান যে মডার্ন ফুটবলের কোয়ালিটিটা রয়েছে যেটা কেরালা ব্লাস্টার্সে বা ন্যাশনাল টিমে জিকসন দেখাতে পেরেছে সেই অনুযায়ী কিন্তু অনেকটা আপগ্রেড। কিন্তু জিকসনকে আমার মনে হয় যে 2024-25 সিজনে ফুল পোটেন্সিয়ালে কোচরা ইউজ করতে পারেননি। সেই কারণে হয়তো আমরা জিকসনের থেকে যে পারফরমেন্সটা দেখার অপেক্ষা করেছিলাম সেটা আমরা দেখতে পাইনি। দেখো এটা একটা হাই প্রোফাইল সিগনেচার, ইস্টবেঙ্গল অনেক কাঠখড় পুড়িয়ে অনেক ব্যাটেল করে একটা হিউজ ট্রান্সফার ফি, যেটা ইন্ডিয়ান ফুটবলের একটা রেকর্ডও, সেরকম একটা ট্রান্সফার ফি দিয়ে জিকসনকে নিয়েছে, একটা হিউজ স্যালারিতে নিয়েছে, একটা বিরাট বড় লং টার্মের কন্ট্রাক্ট রয়েছে। এবং সব থেকে বড় কথা জিকসন এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবলে যে কজন বড় এবং এস্টাবলিশড ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। এবং অবশ্যই সেই আন্ডার-17 টিমটা থেকে যে তিনজন প্লেয়ার পার্টিকুলার একদম ফুল পোটেন্সিয়ালে নিজেদের কেরিয়ারকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে তার মধ্যেও জিকসন অন্যতম। 1 নম্বর আপুইয়া, 2 নম্বর সুরেশ, 3 নম্বর কিন্তু এই জিকসন, তিনজনে কিন্তু সমানভাবে এগিয়েছে, কেউ কাউকে কখনো বিট করেছে আবার কেউ পিছিয়ে গেছে। কিন্তু এই তিনজন প্লেয়ারের যে কেরিয়ার গ্রাফটা না সমানভাবে সেই 2017 আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের পর থেকে উঠেছে। কিন্তু আমার পার্সোনালি এখনও অবধি মনে হয় যে 2024-25 সিজনে আমরা জিকসনকে তার ফুল পোটেন্সিয়ালে ইউজড হতে দেখিনি। এই জায়গাটা কোথাও কোচ ডেফিনেটলি আপকামিং সিজনে তিনি পরিবর্তন করবেন। এবং জিকসনের মধ্যে যে অরিজিনাল খেলাটা রয়েছে, যে জিকসনকে ঠিক কিভাবে ইউজ করলে ইস্ট বেঙ্গল বেনিফিটেড হবে, এটা সবার আগে কিন্তু কোচ অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এবং সেখানে তিনি অবশ্যই কাজ করবেন তাকে নিয়ে। কিন্তু যে তিনটে প্লেয়ার কোথাও ইস্টবেঙ্গলের এই যে আপকামিং সিজনে পারফরমেন্সের লেভেলটাকে বাড়াতে পারে, ইস্টবেঙ্গলের স্ট্রেংথ অলরেডি বাড়িয়েছে, ডাইনামিক্স চেঞ্জ করতে পারে, ব্যালেন্স তো ডেফিনেটলি দেখতে পাওয়া যাচ্ছে, মাঠে কতটা হবে সেটা পরের ব্যাপার। এই তিনজন প্লেয়ার, নাম্বার 1 হচ্ছে এক্সটেনশন হয়ে থাকা বা কন্টিনিউ করতে থাকা মাদি তালাল। দেখো মাদি তালাল যে সময় চোট পেয়েছিল সেই সময় থেকে দাঁড়িয়ে তার রিকভারি প্রসেস কিন্তু বেশ ভালো রকমভাবে এগিয়েছে। কয়েক সপ্তাহ আগে একটা আপডেট আমি শেয়ার করেছিলাম, একটা ইনফরমেশন পেয়েছিলাম যে অক্টোবরের আর্লি উইকসের মধ্যে তার হয়তো মাঠে নামাটা পসিবল হয়ে যাবে, যেটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা বিরাট বড় খুশির খবর। এবং দুটো সিগনেচার যেটা কোথাও ইস্টবেঙ্গলের গেমটাকে চেঞ্জ করে দিয়েছে, যেটা কোথাও ইস্টবেঙ্গলের যে ব্যালেন্স রয়েছে সেটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। নাম্বার 1 হচ্ছে মিগুয়েল দামাসেনো। দেখো প্লেয়ারটা বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেকে প্রুভ করেছে, নিজেকে ব্রাজিলিয়ান সিরি এ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিয়ে এসেছে, হাই কোয়ালিটির একজন প্লেয়ার, ইয়াং প্লেয়ার, সেন্ট্রাল মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড এবং নিচে নেমে সে ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারে। এবং অবশ্যই সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে অস্কার ব্রুজোর সাথে একটা ওর ভালো পার্টনারশিপ ছিল বসুন্ধরা কিংসে, এবং তার সাথে যে এই
ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্টের এনভায়রনমেন্টটা রয়েছে সেখানে ওর খেলার অভিজ্ঞতা রয়েছে। মানে যে প্লেয়ারটা ধরো বাংলাদেশে ফুটবল খেলছে, বাংলাদেশের ওয়েদারের সাথে মানিয়ে নিয়েছে, তার কিন্তু ইন্ডিয়াতে এসে ওয়েদারের সাথে মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হবে না। তো অনেক দিন আগে এই প্লেয়ারটাকে নিয়ে কথা বলেছিলাম, পরপর দুটো ভিডিও বানিয়েছিলাম। একদিন বলেছিলাম রাত্রের ভিডিওতে যে কোনো রকম যদি কিন্তু অথবা নেই, এই প্লেয়ারটাকে ইস্টবেঙ্গল চাইছে, এটা হবেই। পরবর্তী দিনেই আমরা দেখেছিলাম যে বর্তমানে একটা খবর যে মিগুয়েল কিন্তু ইস্টবেঙ্গলের পথে। তো সেই দিনকেই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছিলো যে হ্যাঁ, মিগুয়েল ইটস আ ডান ডিল, মিগুয়েল ইস্টবেঙ্গলে আসছে। যদিও কালকে মার্কাস জানিয়েছে যে না, এটা একটা অ্যাডভান্স স্টেজ অফ নেগোসিয়েশনে রয়েছে। তো আমার মনে হয় যে এগুলো হয়তো বিভিন্ন রকম ক্লাবের টার্মসের ব্যাপার থাকে, যেহেতু অলরেডি সেই প্লেয়ারটা কন্ট্রাক্টেড রয়েছে, সেখান থেকে টার্মিনেশন করে বেরিয়ে আসবে, তো একটু প্রসেসে ডিলে হয়তো হতে পারে। বাট অনেক দিন আগে এই খবরটা বর্তমান থেকেই বেরিয়েছিল যে এই প্লেয়ারটা অলরেডি ইস্টবেঙ্গলের পথে রয়েছে, ইস্টবেঙ্গল এইটা চূড়ান্ত করে ফেলেছে। তো আমরাও সেদিন থেকে ধরে রেখেছি যে হ্যাঁ, মিগুয়েল ইস্টবেঙ্গলে আসছে, এটা এই মুহূর্তে কমপ্লিটেড কেস, ইটস আ ডান্ডিল কেস। কিন্তু যে প্লেয়ারকে নিয়ে লাস্ট কয়েকদিনে ইস্টবেঙ্গল সমর্থকদের সবথেকে বেশি ক্রেজ তৈরি হয়েছিল, সেটা হচ্ছে প্যালেস্তিনিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রশিদ। এই প্লেয়ারটা বর্তমানে ইন্দোনেশিয়ার ক্লাবে রয়েছে, তাকে নিয়ে কথা বলেছি। একটা পুরো সেপারেট থাম্বনেল বানিয়ে ভিডিও বানিয়েছিলাম, কারণ ইন দ্যাট ডে আই ওয়াজ সো মাচ কনফিডেন্ট, যতটুকু আমার কাছে ইনফরমেশন ছিল, যতটুকু আমার সাথে বিভিন্ন মানুষের কথা হয়েছিল, যে এটাকে এমন একটা জায়গাতে ইস্টবেঙ্গল অন্ততপক্ষে নেগোসিয়েশনের ক্ষেত্রে নিয়ে গেছে যে সেখান থেকে ফিরে আসার খুব একটা রাস্তা নেই। এটা অলমোস্ট একটা ডিল ডানের জায়গাতে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং কালকে সেটাই মার্কাসের তরফ থেকে জানানো হয়েছে যে অলমোস্ট একটা সিগনেচার কিন্তু ইস্টবেঙ্গল সিকিউর করে ফেলেছে এই মোহাম্মদ রশিদের সাথে। যদিও আরও বিভিন্ন মিডিয়া আউটলেটস বলছে না, ইটস আ ডান কেস, অলরেডি তার সাথে কন্ট্রাক্ট হয়ে গেছে এবং 1 বছরের চুক্তিতেই কিন্তু মোহাম্মদ রশিদ ইস্টবেঙ্গলে আসছে। প্লেয়ারটা যদি আমরা স্কিলের কথা বলি, যদি গোল স্কোরিং অপরচুনিটিতে বারবার পৌঁছে যাওয়ার কথা বলি, মাল্টিপল পজিশনে নিজের খেলার অভিজ্ঞতার কথা বলি, ডিফেন্সিভ মিডফিল্ডে ব্লকারে স্ন্যাচিংয়ে যতটা সে ভালো, ঠিক ততটাই কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে বল কন্ট্রোলের ক্ষেত্রে ভালো, অ্যাটাকিং মিডফিল্ডেও খেলার এক্সপিরিয়েন্স রয়েছে, গোল করার ভালো এক্সপিরিয়েন্স রয়েছে। তো সব দিক থেকে আমার মনে হয় যে ইস্টবেঙ্গল বহুদিন ধরে এরকম একটা প্লেয়ারকে খুঁজছিল। আমার লাস্ট মনে পড়ছে যে এই ধরনের একজন টাফ ডিফেন্সিভ মিডফিল্ডার কাম সেন্ট্রাল মিডফিল্ডার ইস্টবেঙ্গলে বোধহয় আমি লাস্ট দেখেছিলাম ভিলে মাতি স্টাইনম্যানকে, জার্মান মিডফিল্ডার। সেও কিন্তু হিউজ পোটেন্সিয়াল নিয়ে এসেছিল এবং সেই সিজনে ইস্টবেঙ্গল খুব খারাপ রেজাল্ট করলেও পার্টিকুলার এই স্টাইনম্যানকে নিয়ে কিন্তু আলাদা করে আলোচনা হয়েছিল এবং বহু ইস্টবেঙ্গল সমর্থক মনে করেছিল যে এই প্লেয়ারটা ইস্টবেঙ্গলে থেকে যাওয়া দরকার রয়েছে, কেন ম্যানেজমেন্ট কথা বলছে না। তো তারপর অনেকটা সিচুয়েশন বদল হয়, ইনভেস্টমেন্টের পরিবর্তন হয়, তো অনেক কিছু চেঞ্জ হয়েছিল। তো যাই হোক, আমার মনে হয় যে এই পার্টিকুলার প্লেয়ারটা যে অনেকটা এক্সপিরিয়েন্স নিয়ে আসছে, যার ফিজিক্যাল এবিলিটি অসাধারণ এবং অবশ্যই তার স্কিল নিয়ে খুব একটা প্রশ্নের জায়গা নেই, সেই প্লেয়ারটা কোথাও ইস্টবেঙ্গলের ডাইনামিক্স চেঞ্জ করতে পারে। কিন্তু এগেন আই মাস্ট সে, অর যে কেউ এখানে বলবে যে কোচ ইজ দ্য লাস্ট পার্সন যে এই প্লেয়ারদেরকে ফুল পোটেন্সিয়ালে ইউজ করবে। দেখো, এর আগে কি ইস্টবেঙ্গলে খুব ভালো প্লেয়াররা আসেনি? এসেছে। অনেক সময় কি হয়েছে যে কোচ তাদেরকে প্রপার ওয়েতে তাদের ফুল পোটেন্সিয়াল ইউজ করতে পারেনি। অনেক প্লেয়ার রয়েছে যারা এখানে এসে ফ্লপ করেছে, তার আগের সিজনে কোথাও ভালো খেলতো, আবার এখান থেকে চলে গেছে অন্য কোনো লিগে, সেখানে গিয়ে আবার ভালো খেলছে। তো এরকম এক্সাম্পল কিন্তু অনেক রয়েছে। কোথাও কোচের একটা বিরাট বড় রেসপন্সিবিলিটি, একটা বিরাট বড় দায়িত্ব থেকে যায় যে প্লেয়ার আমি পাচ্ছি, যে প্লেয়ারকে আমি হয়তো সিলেক্ট করছি, সেই প্লেয়ারকে আমাকে ফুল পোটেন্সিয়ালে ইউজ করতে হবে। আদারওয়াইজ তুমি যত বড় সিগনেচারই করাও না কেন, যদি সেই প্লেয়াররা তাদের ফুল পোটেন্সিয়ালে খেলতে না পারে, তাদের যদি যে প্রেফার্ড পজিশন রয়েছে, যে প্রেফার্ড জোনটা রয়েছে সেখানে খেলতে না পারে, তারা কিন্তু সেই পারফরমেন্সটা দিতে পারে না। আমার মনে হয় যে এবার বাকি দায়িত্বটা অস্কার ব্রুজোর। আর একটা বিষয় বলে শেষ করবো, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের টোটাল 6 জন বিদেশির মধ্যে এই মুহূর্তে 4 জন চূড়ান্ত, 2 জন কন্টিনিউ করছে, 2 জন নতুন আসছে। আর বাকি যে 2 জন, তার মধ্যে একজন অবশ্যই সেন্টার ব্যাক হবে, আর একজন সেটা কি হবে এখন পরের ব্যাপার। যদি একজন ইন্ডিয়ান ডিফেন্ডার ইস্টবেঙ্গল তুলে আনতে না পারে, তাহলে হয়তো আরও একজন সেন্টার ব্যাকের পেছনে ইস্টবেঙ্গল দৌড়বে। আর যদি এক্ষেত্রে ইন্ডিয়ান ডিফেন্ডার এসে যায়, মানে ইন্ডিয়ান সেন্টার ব্যাক এসে যায়, টার্গেটেড তো অনেকেই রয়েছে, রাহুল ভেকে, মেহতাব সিং, তার মধ্যে বড় দুটো নাম, যদি এসে যায় তাহলে ভালো কথা, তাহলে হয়তো ইস্টবেঙ্গল ফরওয়ার্ডের পেছনে সেই বাকি টাকাটা ইনভেস্ট করবে। আদারওয়াইজ কিন্তু আমরা হয়তো দেখবো যে 2 জন বিদেশি সেন্টার ব্যাক এলো, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মিগুয়েল বা মাদি তালাল, তাদের ওপর কিন্তু ফরওয়ার্ডে কন্ট্রিবিউট করার অ্যাজ এ সেকেন্ডারি স্ট্রাইকার বা অ্যাজ অ্যান উইঙ্গার খেলার যে অন্ততপক্ষে রেসপন্সিবিলিটি, সেটা অনেকটা বেড়ে যাবে। বাকি ইস্টবেঙ্গলকে নিয়ে একটা সেপারেট ভিডিও তো অবশ্যই আসবে, যে ইস্টবেঙ্গলের কীরকম কী প্ল্যানিং চলছে, যেভাবে মোহনবাগানকে নিয়ে এসেছে। সো আর 1-2 দিন একটু আমার কাছে আরও ইনফরমেশন আসবে, আরও একটু কথাবার্তা বলি বন্ধুবান্ধবের সাথে যে কী প্ল্যানিং চলছে না চলছে, বাকিটা তারপর ইন ডিটেলসে ডিসকাস করবো।
তো ব্যাস, এর বেশি আর কিছু আজকের এই ভিডিওতে বলার নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, তোমাদের ওপিনিয়নগুলো শেয়ার করতে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।